মারিয়া পর্ব ৮। কলমে সাইয়িদা নুহা। গল্প পাঠে আমি আছি আপনাদের সঙ্গে মারিয়া। সকালবেলা ভোরের দিকে শহর জুড়ে ঝুম বৃষ্টি নামে। রাতে ঠিকমতো ঘুম না হওয়াতে মারিয়া শেষ রাতের দিকে একটু আরাম করে ঘুমায়। ভোরের বৃষ্টি সেটাও কেড়ে নেয়। উঠে বসে সে। খাটের পিছনের জানালার পর্দা সরিয়ে এক পলক সেদিকে তাকিয়ে থাকে। চাহিদা মতো ঘুমাতে না পেরে মাথা চোখ সব ভার হয়ে আছে। তবুও বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় মারিয়া। হাত মুখ ধুয়ে বাহিরের রুমে আসে। এত সকালে কারো ওঠার কথা না, তবুও সে রান্নাঘরে একবার উকি দিল ইয়াসির সজাগ কিনা। পেল না কাউকে। সদর দরজা খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে মারিয়া। গায়ের ওড়নাটা আরো জড়িয়ে নেয় শরীরে। ঠান্ডা লাগছে খুব, তবু বৃষ্টিতে ভিজতেই হবে। ছাদে গিয়ে মাঝ বরাবর দাঁড়িয়ে দু হাত মেলে ধরে মারিয়া। ঠান্ডায় গা কাঁপছে রীতিমতো। ইয়াসিরের বাসার ছাদটা দুভাগে বিভক্ত। মাঝে সিঁড়ির ঘর দিয়ে দুপাশেই ছাদের অংশ। এক পাশে মারিয়া আর অন্য পাশে ছাদ জুড়ে নীরবতা পালন হচ্ছে। বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই ঠান্ডা পরিবেশে। মারিয়া সুদূরে তাকায়, যত দূর অবধি চোখ স্পষ্ট দেখতে পারে। শহরটা খুব ভিন্ন, ঢাকার অন্য শহরের মতো তো মোটেও না। কিভাবে যে সে এই শহরের মায়ে আটকে গেল ভেবে পায় না মারিয়া। যদি আজকে ইয়াসির, রাফি, রিমি ওদের সাথে দেখা না হতো, এতদিনে নিশ্চিত সে পৃথিবী ছেড়ে চলে যেত, বা এই মুহূর্তে তার উপর পৈশাচিক নির্যাতন চলতো। আচ্ছা, নির্যাতনগুলো কেমন হতো? চোখের কোণায় জল ইতোমধ্যে উপস্থিত, কিন্তু বৃষ্টির জন্য সেটা আর বোঝা যাচ্ছে না। দু হাতে চোখ মুখ মুছে নেয় মারিয়া। কবে আব্বু আম্মু আর ছোট ভাইয়াটাকে দেখতে পারবো? সে তাদের কথা মনে পড়ছে খুব। বৃষ্টি থেমে গেলে নিচে নামতে উদ্যত হয় মারিয়া। সিঁড়ির কাছে আসতেই ইয়াসিরের সাথে দেখা হয়ে যায় তার। দুজনেই চুপচুপে ভেজা। ইয়াসির মারিয়াকে এক মুহূর্ত দেখে গেট ছেড়ে সরে দাঁড়ায়। মারিয়া আগে নামুক। মারিয়াও আর কিছু বলল না, থেমে গেল নিঃশব্দে। মারিয়া ভয় পাচ্ছে। রাফির কথায় চমকে তার দিকে তাকায় মারিয়া। পাল্টা প্রশ্ন করলো, কিসের জন্য? না মানে আবার ওই বাড়িতে যেতে হবে? যদি অনাকাঙ্ক্ষিত। রাফির কথা শেষ না হতেই রিমির হাতের মার পড়ে তার পিঠে। আউচ করে উঠতেই রিমি বলল, একদম ঠিক আছে, অযথা মেয়েটাকে ভয় দেখাচ্ছ। দরকার কি? রাফি হেসে ফেলে। উত্তরে বলল, বাহ, বোন বানিয়ে ফেললে নাকি? এত দরদ কেন? রাফির মুখে উচ্চারিত বোন শব্দটা শুনে রিমির হাস্যোজ্জ্বল মুখটা নিভে যায়। চুপচাপ মাথা দুলিয়ে রাফির কথায় সমর্থন করে। মারিয়ার ঠোঁটে চিকন হাসি ফুটে উঠল। অপরিচিত মানুষগুলো আজ তাকে কেমন আপন করে নিচ্ছে, অথচ কদিন আগেও তো কেউ কাউকে চেনেনি। নাস্তা খাওয়ার শেষ পর্যায়ে রিমির ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে স্পষ্ট হাসপাতালের নাম দেখা যাচ্ছে। রাফিও সেটা দেখতে পায়। ফোন নিয়ে ওপাশে চলে যায় রিমি। কিছুক্ষণ পর এসে বলল, রাফি, তুমি হাসপাতালে চলে যাও, আমি এখানে থাকি। কেন, কি হয়েছে? না, একটা ইমার্জেন্সি আছে নাকি? তুমি যাও না, আমি এখানেই থাকি। তুমি যাও। আমি আজকে প্ল্যান করেছি যাব না হাসপাতালে। আমার রোগীদের সব ক্যান্সেল করিয়েছি। গেলে তুমি যাও। ইয়াসির ও রাফির কথায় সমর্থন করে বলল, তুই চলে যা না। রিমির একটু ইচ্ছে নেই সে খালি বাসায় ইয়াসির আর মারিয়াকে একা রেখে যাবে। রাফির যা অভ্যাস, সে আরো ঠেলে ঠুলে এই দুজনকে এক করার চেষ্টায় থাকবে, যেটা রিমি কোনোদিনও চায় না। আবার দুজনই তাকে বের করে দিতে চাইছে। আর কিছু ভেবে না পেয়ে রিমি ধীর কণ্ঠে বলল, আমার শরীরটা ভালো না, তাই বলছিলাম। সাথে সাথে রাফি চেয়ার ছেড়ে উঠে আসে। রিমির দু বাহু চেপে ধরে। কি হয়েছে? আমাকে তো রাতে বলনি। রাফির কণ্ঠে উদ্বিগ্নতা প্রখর। তার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে মুহূর্তে সে কতটা চিন্তিত হয়ে পড়েছে।
রিমি হালকা করে রাফির দিকে থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, সরে গিয়ে বলল, এমনই ভালো লাগছে না, এমনি ভালো লাগছে না। রাফিও তার বরাবর কাছে এগোয়। গুরুতর কিছু হলে বলো, আমার টেনশন হচ্ছে তো। রিমি বিরক্তির সুরে তেজ দেখায়। আরে আজব তো, আমিও তো ডাক্তার নাকি, নিজেরটা তো নিজে দেখতে পারি। এতক্ষণ দুজন কিছুটা দূরেই দাঁড়িয়েছিল, তাদের গলাও শোনা যাচ্ছিল না। এইবার রিমির গলার কণ্ঠ জোরে শোনা যায়। ইয়াসির, মারিয়া দুজনই তাদের দিকে তাকায়। হুট করে কি হলো এই দম্পতির? রিমির মেজাজ চড়া হয়েছে। ইয়াসির রাফিকেই বলল, আচ্ছা তুই চলে যা, ও যেহেতু যেতে চাচ্ছে না থাকুক। রাফি মাথা দোলায়, তবে তার চেহারাটা পাংশুটে বর্ণ ধারণ করে। রিমি কি তার কাছ থেকে কিছু লুকোচ্ছে? রাফি চলে যেতেই রিমি ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়েছে। রাফি যাওয়ার পর থেকে সে ইয়াসির আর মারিয়ার সাথে লেগে থাকে। দুজন যেখানে সেও সেখানে। মারিয়া বলছিল, আপু আপনি একটু রেস্ট নিন। রিমি রাজি হয়নি। সে কখনো মারিয়া আর ইয়াসিরকে একা ফেলে যাবে না। খানিক বাদে ইয়াসির নিজের কাজে বাইরে চলে যায়। বাসায় মারিয়া ও রিমি একা, দুজনই বসে টিভি দেখছে। এরই মধ্যে রিমির মাথায় এক ভয়ানক চিন্তা এসে ঠেকে। সে যেন বেপরোয়া হয়ে গেল। ইয়াসিরের কাছে সে মারিয়াকে কোনো পর্যায়েই থাকতে দিবে না।